আসসালামু আলাইকুম। বিশ্ববাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ববাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ববাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। শোকাবহ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। আজ জাতির পিতা ও বঙ্গমাতা সহ সকল শহীদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ। করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন বাংলার শিল্পকলার অন্যতম নক্ষত্র মুর্তজা বশীর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ডাকযুগে ভোট গ্রহণ নিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিস। নির্বাচনের দিন গণনার জন্য পাঠানো ব্যালট সময় মতো না পৌঁছানোর শঙ্কা। করোনা ভ্যাকসিন নিয়ে সফলতার দাবি চীন ভারতের। এখনো বাকি কয়েক ধাপের পরীক্ষা নিরীক্ষা। ইসরায়েলের সঙ্গে চুক্তির বিষয়ে আমিরাতকে এরদোয়ানের হুঁশিয়ারি। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি। স্বাধীনতা দিবসে চীন পাকিস্তানকে ফের হুঁশিয়ারি দিলেন মোদি। আত্মনির্ভর ভারত গড়ার ডাক। পাকিস্তানের স্বাধীনতা দিবসে করাচিতে সিন্ধিদের প্রতিবাদ সমাবেশ। গুম হয়ে যাওয়াদের ফিরিয়ে দেওয়ার দাবি। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে গোল বন্যায় ভাসালো বায়ার্ন মিউনিখ। মেসিদের ৮-২ গোলে বিধ্বস্ত করে সেমিতে জার্মান চ্যাম্পিয়নরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। সকালে ধানমন্ডিতে জাতির পিতা প্রতিকৃতিতে ফুল দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দলীয় কর্মসূচি সীমিত আকারে পালন করার কথা থাকলেও ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য দলীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পক্ষে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৫:৩০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনী একটি চৌঘস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানায়। বিগলে বেজে ওঠে করুণ সুর। 15ই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ভবনের ভিতরে গিয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার কন্যা সাইমা ওয়াজেদ হোসেন পুতুল। ধানমন্ডি থেকে প্রধানমন্ত্রী যান বনানী কবরস্থানে। সেখানে জাতির পিতার পরিবারের সদস্য ও অন্যান্যদের কবরে ফুল দেন তিনি। পরে সেখানে মোনাজাত ও দোয়ায় অংশ নেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডি ৩২ নম্বর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন 14 দলের নেতারা। সকাল ৬টার মধ্যেই অগণিত মানুষের পদচারণায় ভরে ওঠে ৩২ নম্বর সড়ক। হাতে কালো ব্যানার ও বুকে কালো ব্যাজ ধারণ করে নারী, পুরুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিশু কিশোর সহ সর্বস্তরের মানুষ। করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ভয় থাকলেও লাইনে দাঁড়িয়ে থাকে হাজারো মানুষ। পরে রাজধানীর বনানী কবরস্থানে 15ই আগস্টের নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানেও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকীর দিনটি শ্রদ্ধা, ভালোবাসা সহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করছে দেশবাসী। 15ই আগস্ট নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর সিদ্দিকুর রহমান। সে সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, বিশ্ববাংলা 24। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেলেন বাংলার শিল্পকলার অন্যতম নক্ষত্র মুর্তজা বশীর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার সকাল 9:10 রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। 88 বছর বয়সী এই চিত্রশিল্পীকে এর আগেও বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ফুসফুস ও কিডনি জটিলতার পাশাপাশি তার হৃদরোগও ছিল। 21 পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিত্রশিল্পী, কার্টুনিস্ট ও ভাষা আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী মুর্তজা বশিরের জন্ম 1932 সালের 17 আগস্ট। উপমহাদেশের প্রখ্যাত বহু ভাষাবিদ, জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সন্তান তিনি। 1949 সালে ঢাকা আর্ট কলেজে, বর্তমান চারুকলা ইনস্টিটিউট এ ভর্তি হন মুর্তজা বশির। 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ ও 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতিবাদে মুর্তজা বশির ছিলেন অগ্রভাগে। ভাষা আন্দোলনের জন্য কারাভোগও করেন তিনি। 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতকে রক্তাক্ত অবস্থায় অন্যদের সঙ্গে তিনি হাসপাতালে নিয়ে যান। 22 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ছাদে কালো পতাকা উত্তোলনকারীদের মধ্যে তিনি ছিলেন। তার আঁকা রক্তাক্ত 21-এর ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি। চিত্রকলায় অবদানের জন্য 2019 সালে স্বাধীনতা পদক, 1980 সালে 21 পদক, 1975 সালে শিল্পকলা একাডেমি পদক পেয়েছেন মুর্তজা বশির। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে ভোট গ্রহণের ফল ভালো হবে না বলে সতর্ক করেছে মার্কিন পোস্টাল সার্ভিস USPS। তারা আশঙ্কা জানিয়েছে, নির্বাচনের দিন গণনার জন্য ডাকযোগে পাঠানো সবগুলো ব্যালট সময়মতো নাও পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রে কর্মদিবসে নির্বাচন হওয়ার কারণে অনেক মানুষ চাকরি হারাবার ভয়ে সশরীরে ভোট দিতে পারবেন না। কাজের সূত্রে দূরে থাকার কারণেও কারো কারো ভোট দিতে সমস্যা হয়। এমন সব মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সে দেশে ডাকযোগে ব্যালট পাঠানোর সুযোগ রয়েছে। এবছর করোনা সংকটের কারণে অসংখ্য ভোটার সেই সুযোগ গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি অ্যাক্সিস সার্ভে মানকির চালানো এক জরিপে দেখা গেছে, 3/4 রিপাবলিকান সশরীরে আর 50% ডেমোক্র্যাট মেল ইন পদ্ধতিতে ভোট দিতে চান। ডেমোক্র্যাটদের পক্ষ থেকে মেইল ইন ভোটের দাবি জানানো হলেও ট্রাম্প শুরু থেকেই এর বিরোধিতা করছেন। ডাক বিভাগে বিশাল সংখ্যায় পোস্টাল ব্যালট সামলাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করে আসছেন তিনি। এমনকি নভেম্বরের নির্বাচনে তার পরাজয় হলে সেই দায় আংশিকভাবে ডাকযোগে ব্যালটের উপর চাপানোর হুমকি দিয়ে চলেছেন ট্রাম্প। এমন অবস্থায় ডাকযোগে ভোট গ্রহণ নিয়ে সতর্ক করেছে খোদ পোস্টাল সার্ভিসে। গত মাসে 15টি অঙ্গরাজ্যে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার আগে আগে সবগুলো ব্যালট পৌঁছাবে কিনা তার কোনো নিশ্চয়তা দিতে পারছে না তারা। বৃহস্পতিবার পোস্টাল সার্ভিসের কাছ থেকে পাওয়া চিঠিতে প্রকাশ করেছে পেনসিলভানিয়া। সেখানকার বিধি অনুযায়ী নির্বাচনের 1 সপ্তাহ আগে মেইল ইন ব্যালট পাঠানো হবে। তবে চিঠিতে পোস্টাল সার্ভিস লিখেছে, অঙ্গরাজ্যটিতে ডেলিভারি সিস্টেম যে ধরনের কড়াকড়ি আছে তাতে ডেডলাইন অনুযায়ী ব্যালট নাও পৌঁছাতে পারে। সমালোচকদের অভিযোগ, পোস্টাল সার্ভিসের নতুন প্রধান ট্রাম্পেরই লোক, তিনি ইচ্ছে করে ডেলিভারি গতি ধীর করেছেন। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে নিয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন।
প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফিরে এলাম বিরতির পর। মডার্না, বায়োটেক, ফাইজার, অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকার মতোই তৃতীয় ধাপে ভ্যাকসিনের ট্রায়ালে এগিয়ে রয়েছে চীনের ফার্মাসিউটিক্যালস জায়ান্ট সিনোফার্ম। সম্প্রতি সৌদি আরবে শুরু হয়েছে তাদের তৈরি ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল। প্রথম দুই ধাপে এটি কেমন কাজ করেছে তার ফলাফল প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সিনোফার্ম জানিয়েছে প্রথম ধাপে 96 জনকে অল্প ডোজে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে দেওয়া হয়েছে 224 জনকে। এ পর্যায়ে ডোজের পরিমাণ সামান্য বাড়ানো হয়। এতদিন পর্যবেক্ষণে ছিলেন স্বেচ্ছাসেবকরা। প্রত্যেকের রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গেছে ভ্যাকসিন প্রয়োগের ফলে তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সিনোফার্মের গবেষকরা জানিয়েছে এই ভ্যাকসিন শরীরে প্রবেশ করে রক্তের বি লিম্ফোসাইট কোষ তথা বি সেলকে সক্রিয় করে তুলছে। ফলে রক্তে প্রচুর পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে, পাশাপাশি টি সেলও সক্রিয় হয়েছে। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে ভারতের তৈরি সম্ভাব্য ভ্যাকসিন কোভ্যাক্সিনের প্রথম ধাপের পরীক্ষার প্রাথমিক ফলাফল ইতিবাচক বলে দাবি করা হয়েছে। আগামী মাসেই এর দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু হতে যাচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিলস অব মেডিকেল রিসার্চ ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সঙ্গে যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে ভারত বায়োটেক। প্রথম ধাপের ট্রায়ালে ভারত জুড়ে মোট 12টি কেন্দ্রে 375 জন স্বেচ্ছাসেবকের উপর এই ভ্যাকসিনের পরীক্ষা চলেছিল। এখন পর্যন্ত কারোর শরীরে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি বলে একে নিরাপদ বলেই মনে করা হচ্ছে। সুস্থ স্বেচ্ছাসেবকদের উপর দ্বিতীয় ডোজ প্রয়োগের প্রস্তুতি চলছে। পরীক্ষা কেন্দ্রগুলো আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরুর প্রস্তুতি নিচ্ছে। বেশিরভাগ কেন্দ্রেই প্রথম ধাপের ট্রায়াল শেষের পথে। ইসরায়েলের সঙ্গে চুক্তির বিষয়ে সংযুক্ত আরব আমিরাতকে হুঁশিয়ার করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে স্বাক্ষরিত এই চুক্তির প্রতিবাদে আমিরাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ইঙ্গিত দেন তুর্কি প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৃহস্পতিবার ইসরায়েল ও আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং নতুন বৃহত্তর সম্পর্ক গড়ে তুলতে একটি চুক্তি করেছে। মিশর ও জর্ডানের পর তৃতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে চুক্তি করল আমিরাত। এমনিতেই যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা দেশটি। শুক্রবার এরদোয়ান সাংবাদিকদের বলেন, আমিরাতের এই পদক্ষেপকে কোনোভাবেই মেনে নেবে না তার দেশ। তিনি জানান, আবুধাবির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা অথবা সেখান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন তিনি। কয়েক দশক ধরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখলেও গত কয়েক বছরে ফিলিস্তিন ইস্যুতে নিজেকে আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসেবে চিত্রিত করতে চাইছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এবছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিতর্কিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করলে এরদোয়ান বলেন তুরস্ক ওই প্রস্তাব কখনোই মেনে নেবে না। আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিন ইস্যুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ তোলেন তিনি। স্বাধীনতা দিবসের ভাষণের নাম উল্লেখ না করে সীমান্তে দ্বন্দ্ব নিয়ে চীন ও পাকিস্তানকে ফের হুঁশিয়ার করে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে নরেন্দ্র মোদী বলেন, ভারতের সার্বভৌমত্বের দিক কেউ চোখ তুলে তাকালে তাকে তার ভাষাতেই জবাব দেওয়া হবে। ভারত পাকিস্তান সীমান্ত বা ভারত চীন সীমান্তে বারবার তা প্রমাণ করে দেখিয়েছে ভারতীয় সেনা। লাখাদের গালওয়ানে ভারতীয় সেনার বীরত্বের কথা স্মরণ করে মোদী বলেন, জুনে লাখাদে চীন যে ভাষায় কথা বলেছিল তাকে সেই ভাষাতেই বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনারা। এছাড়াও ভাষণে ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছে যে ভারত তার নিরাপত্তা বাড়াতে ও তার সেনাকে আরো শক্তিশালী করতে বদ্ধপরিকর। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়াতে যুদ্ধ সরঞ্জাম তৈরিতে ভারত এখন তৈরি। ভাষণে মোদী আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়ে বলেছে, এই স্বাধীনতা দিবস থেকে আত্মনির্ভর ভারত 130 কোটি ভারতীয় মন্ত্র হয়ে উঠুক। পুরো দেশের কাছে আবারও তিনি তার স্লোগান ভোকাল ফর লোকালের প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে পাকিস্তানের স্বাধীনতা দিবসে করাচি প্রেস ক্লাবের সামনে বিশাল প্রতিবাদ সমাবেশ করেছেন নিপীড়িত সিন্ধি জনগণ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 5 জন আহত হয়েছেন। গুম হয়ে যাওয়া সিন্ধি জনগণদের ফিরিয়ে দেওয়ার দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে দ্য ভয়েস ফর সিন্ধি মিসিং পারসন নামের একটি সংগঠন। এদের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন মানবাধিকার সংস্থাও এই বিক্ষোভে অংশ নেন। সমাবেশে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের আত্মীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া কয়েকজন শিশুদের হাতে প্লে কার্ডে বাবাকে ফিরে পেতে বিভিন্ন লেখা ছিল। সুনহি জো নামের এক নারী বলেন, তাদের উচিত আমাকে আমার স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া। সে যদি অপরাধী হয় তাহলে তাকে আদালতে হাজির করা হোক। পরে একটি মিছিল করাচির গভর্নর হাউসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সকল গুম হয়ে যাওয়া সিন্ধি রাজনীতিবিদ এবং জনগণকে মুক্তি দেওয়ার দাবিতে একটি স্মারকলিপি পাকিস্তান সরকারের উদ্দেশ্যে পেশ করা হয়। এবার খেলার খবর। বায়ার্ন মিউনিখের কাছে হতাশার হারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসির বার্সেলোনা। আর তারও আগেই শেষ 16য় ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের তুরিনের টিকিট হাতে ধরিয়ে দিয়েছে লিও। আর তাতেই চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস তৈরি হলো। গত 15 বছরের এই প্রথমবারের মতো মেসি রোনালদো কারো দলে নেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। উড়ন্ত বায়ার্নের সামনে ছন্দহীন বার্সেলোনা সমস্যায় পড়তে পারে, সেটা অনুমতি ছিল। তবে যে কাজে জার্মান জায়ান্টস স্ট্রিপ উড়িয়ে দিয়েছে মেসি টার স্টেগেনদের, সেটা বিস্ময়করই বটে। আর সেই বিস্ময়কর ফলের বরাতে এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলা হচ্ছে না মেসির। চ্যাম্পিয়ন্স লিগের বরপুত্র খ্যাত রোনালদো জুভেন্টাসে যাওয়ার পর টানা 2 মৌসুমে ব্যর্থ হলেন। আর এই দুজনের ব্যর্থতাতে 15 বছরের ইতিহাস ফিরে আসলো। 2004-05 মৌসুমে শেষ মেসি রোনালদো বিহীন সেমিফাইনাল দেখেছিল চ্যাম্পিয়ন্স লিগ। সেবার শেষ 16 থেকেই বাদ পড়েছিল মেসি বার্সেলোনা আর রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির কাছে 2 লেগ মিলিয়ে 5-4 গোলে বার্সেলোনা এবং এসি মিলানের কাছে 2-0 গোলে হেরে বিদায় নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আর 2 লা লিগা কিংবদন্তি মেসি রোনালদোর মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এবার স্প্যানিশ লিগের কোনো প্রতিনিধি নেই। কোয়ার্টার ফাইনালে 2 জার্মান ক্লাব বায়ার্ন এবং লাইপজিগের কাছে হেরে বিদায় নিয়েছে এবারের আসরে স্পেনের প্রতিনিধিত্ব করা শেষ 2 ক্লাব, যথাক্রমে বার্সেলোনা এবং ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। 2006-07 মৌসুমের পর এবারে প্রথম লা লিগার কোনো দল নেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। সেবার বার্সেলিয়ার শেষ 16 থেকেই বিদায় নিয়েছিল। কোয়ার্টারের শেষ প্রতিনিধি হিসেবে ছিল ভ্যালেন্সিয়া। তবে শেষ 8-এ তারাও চেলসির কাছে 2 লেগ মিলিয়ে 3-2 গোলে হেরে বিদায় নিয়েছিল। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। শোকাবহ 15ই আগস্ট, জাতীয় শোক দিবস আজ। জাতির পিতা ও বঙ্গমাতা সহ সকল শহীদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ। করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন বাংলার শিল্পকলার অন্যতম নক্ষত্র মুর্তজা বশীর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ডাকযুগে ভোট গ্রহণ নিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিস। নির্বাচনের দিন গণনার জন্য পাঠানো ব্যালট সময় মতো না পৌঁছানোর শঙ্কা। করোনা ভ্যাকসিন নিয়ে সফলতার দাবি চীন ভারতের, এখনো বাকি কয়েক ধাপের পরীক্ষা নিরীক্ষা। ইসরায়েলের সঙ্গে চুক্তির বিষয়ে আমিরাতকে এরদোয়ানের হুঁশিয়ারি, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি। স্বাধীনতা দিবসে চীন পাকিস্তানকে ফের হুঁশিয়ারি দিলেন মোদি, আত্মনির্ভর ভারত গড়ার ডাক। পাকিস্তানের স্বাধীনতা দিবসে করাচিতে সিন্ধিদের প্রতিবাদ সমাবেশ, গুম হয়ে যাওয়াদের ফিরিয়ে দেওয়ার দাবি। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে গোল বন্যায় ভাসালো বায়ার্ন মিউনিখ। মেসিদের 8-2 গোলে বিধ্বস্ত করে সেমিতে জার্মান চ্যাম্পিয়নরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।